নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসি সরকারি অফিসে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি অফিসে। কলকাতার অফিসে উঁচু পদে আছেন এক ব্যক্তি। ওনার দায়িত্ব ছিল ওনার নিচের বিভিন্ন পদে যারা ইম্পোর্টার এক্সপোর্টারের শোকজের ভিত্তিতে অর্ডার পাস করেছেন, তাদের অর্ডারে অসন্তুষ্ট হলে সেই পার্টি বা ডিপার্টমেন্ট অ্যাপিলে যেতে পারেন ওই উঁচু পদে থাকা ওই অফিসারের কাছে। ওই উঁচু পদে থাকা অফিসারের কাছে যে কোনো অ্যাপিল আসলেই উনি ডিপার্টমেন্টের বিপক্ষেই রায় দিতেন, অর্থাৎ ডিপার্টমেন্ট যাতে ট্যাক্স বা ডিউটি না পায় সেটা তার অর্ডারে থাকতো। এবং এটা বোঝা গেলেও আইনের টুইস্ট করে ওই অর্ডার পাস হতো এবং তার ওই কাজের কোনো পেন্ডিং রাখতেন না, কোনো কাজ ফেলে রাখা হতো না। একই ধরনের ছোট ছোট অর্ডার বার করা হতো যাতে বেশি কাজও করতে না হয় আর প্রচুর কেস ড্রপ করে ইম্পোর্টার এক্সপোর্টারের পক্ষে রায় দেওয়া যায় ও সরকারের ট্যাক্স ধ্বংস করা যায়। এর জন্য ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার্স দিল্লি অফিস থেকে প্রশংসাও পেল এত কাজ তাড়াতাড়ি করার জন্য। কিন্তু ডিপার্টমেন্টের ব্যবস্থা অনুযায়ী সব অর্ডার এবং ওনার অর্ডারে চেক করে যদি আইনের বিচারে দেখা যায় যে কোনো সুযোগ আছে অ্যাপিল করার, তবে ওই ডিপার্টমেন্টের বিরুদ্ধে যাওয়া অর্ডারগুলোকে আবার হায়ার অথরিটির মানে আরও ওপরের অথরিটির কাছে ডিপার্টমেন্ট উচ্চ বিচারালয় বিচারের জন্য পাঠাতে পারেন। মজার ব্যাপার, যিনি এইসব ট্যাক্স ফাঁকি দেওয়ার অর্ডার করছেন তাকে কেউ প্রশ্ন করবে না আইন মোতাবেক, কিন্তু যারা ওই অর্ডারগুলো পুনর্বিচারের জন্য উচ্চ আদালতে পাঠাতে প্রসেস করছেন, যদি কোনোটা সময়ের থেকে দেরি হয়ে যায়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপিল করতে হয়। যদি দেরি হয়ে যায় তাহলে দেরি করার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তি হবে। এখানে প্রশ্ন করা যেতেই পারে, যে অফিসার সব কেসগুলিকে তার অর্ডারে ছেড়ে দিচ্ছিলেন তার বিরুদ্ধে কি কিছু করা যায় না? বন্ধুরা জানুন, জাজদের কোনো কেস ছেড়ে দেওয়ার জন্য শাস্তি হয় না। হ্যাঁ, যদি বাড়িতে সার্চ করে টাকা পাওয়া যায় যা তার আয়ের অধিক, তবে শাস্তি হতে পারে। তবে কার কাছে বাড়িতে সার্চ করবেন? শুধু গভর্নমেন্ট অফিসার কেন, ডক্টর, অ্যাডভোকেট, প্রাইভেট টিউটারের কাজ করা শিক্ষক, ব্যবসায়ী, সবার বাড়িতেই তো ঘোষিত আয়ের অতিরিক্ত টাকা থাকতে পারে। ফাঁকি দিয়ে কাকে দিয়ে সার্চ করাবেন? সেখানেও সরকারি কর্মী থাকবেন, করাপশন থাকবে। অতএব সবচেয়ে সহজ ও প্রায় সবাই এই নেটে চলে আসবেন, সেটা হচ্ছে নোটবন্দি, যা করা হয়েছে 2016 অক্টোবরে। হ্যাঁ, বহু নিরপরাধীও কষ্ট ভোগ করেছেন, যেমন কলকাতার বড় বাজারের মালবাহক গরিব শ্রমিকরা। যখন বড় বাজারের বড় ব্যবসায়ীরা তাদের কালো টাকা যাওয়াতে ব্যবসা মার খেল, তাদের অধীনস্থ মালবাহকদের কিছু সময়ে কাজ থাকলো না। ব্যবসায়ীরা ট্যাক্স না দেওয়া কালো টাকা যখন মজুরদের হাতে আসছে মজুরি হিসেবে, কিন্তু ওই টাকা সাদা হয়ে যায়, অর্থাৎ মজুরদের হাতে কালো টাকাটা কিন্তু আসলে পরে সেটা সাদা হয়ে যায়। তো কাজেই এই গরিব সাদা টাকার মালিক হওয়া সত্ত্বেও নোটবন্দিতে সাময়িক ধাক্কা খেল। কিন্তু সেই সময়ে একটা জিনিস খেয়াল করেছি, যে কালো টাকাগুলো বড়লোক তার চেনা জানা গরিবদের লাইনে দাঁড় করিয়ে কালো টাকাগুলোকে সাদা করলো, অর্থাৎ গরিবের অ্যাকাউন্টে রেখে আবার উইথড্র করিয়ে নিল।
গরিবকে দিয়ে। সেখানে গরিব তো এমনি এমনি কষ্ট করবে না লাইনে হয়ে, সে কিছু ভাগ নিয়েছেই। ওই যে বলা হয়েছিল প্রত্যেক গরিবের পকেটে 15 লাখ ঢুকবে, 15 লাখ না হলেও কিছু তো ঢুকলোই। কারণ মোদিজি আগেই 0 টাকা ব্যালেন্সের সবাইকে অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছেন। কি হিসেবে মিলছে? এবার প্রশ্ন জাগে, মোদিজির আমলে সততার কারণে দেশ বাড়তি কি পেল? আমি বলতে পারি বিজয় মালিয়ারা বিদেশে হয় জেলে না হয় বেলে, আর নতুন করে এই দেশে কোনো বিজয় মালিয়া তৈরি হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস অনেকের নজর এড়িয়ে যায়, গরিবের জন্য যা কিছু করা হয়েছে তার অতিরিক্ত প্রতিরক্ষাতে 1 র্যাঙ্ক 1 পেনশন ফৌজি জওয়ান অফিসারদের জন্য। এটা 40-45 বছরের ওদের চাহিদা ছিল, পেল মোদিজির বিজেপির আমলে। এর আগের আমলে অর্থাৎ এই দেশের 1 নম্বর পরিবারের আমলে হয় বোফোর্স ঘোটালা হয়েছে অথবা কোনো ডিফেন্স তৈরিই হয়নি। আবার একটা 1962-র মতো এই পরিবারের পূর্বপুরুষের প্রধানমন্ত্রীর আমলে আকসাই চীনের 4500 স্কোয়ার কিলোমিটার তারা নিয়েছে। ওই লড়াইয়ের আর পুরো চীন ভারত বর্ডারের আমাদের চরম লজ্জাস্কর হার, সেটা আবার হতো। এই ব্যাপারে আরেকটা কথা বলি, বছর 10 আগে কেন্দ্রীয় সরকারের এক অফিসার, যার আসামের তেজপুরের পোস্টিং ছিল এবং সম্পূর্ণ অরুণাচল তার অধীনে, কথায় কথায় ফোনে অরুণাচলের রাস্তায় অত্যন্ত দয়নীয় স্থিতির কথা জানালেন আর বললেন বর্ডারের ওই পারে চীনের দিকে প্রচুর ব্রিজ, ভালো রাস্তা করা হয়ে গিয়েছে। অর্থাৎ লড়াই লাগলে বর্ডারে পৌঁছতে 62-র তুলনায় খুব ভালো অবস্থা হতো না যোগাযোগের দিক থেকে। মোদিজি আসার পরে কয়েক বছর আগে অরুণাচলের শেষ প্রান্ত তাওয়াং গিয়েছিলাম, মনে হলো অর্ধেক পাহাড়ি রাস্তা ভালো হয়েছে আর বাকির কাজ চলছে। চীন ভারত বর্ডারের প্যারালাল রোড ও কানেক্টিং রোড হয়েছে এবং হচ্ছে, আর ব্রিজও হয়েছে এবং হচ্ছে। এই যার জন্যই তো এখন ওই চীন দেখছে যে তারা এত বছর ধরে যা করেছে ঠিক আছে, আর ভারতও কেন করে ফেললো, অতএব বর্ডারে একটা ঝামেলা পাকাও। তো এর এর আগে খালি পয়সা খেয়ে বেড়ে রেখেছে এরা। ব্যাপারটা কি জানেন? এটা হলো নেশা, হয় যে কোনো প্রকারের টাকা কামানোর নেশা। যেমন একজন উত্তর ভারতে যে কেন্দ্রীয় সরকারি অফিসে দেখেছি, জুনিয়র অফিসারটি বলতেন একদিনও যদি বাড়তি পয়সা না কামাতেন তাহলে অস্বস্তি হতো, অর্থাৎ প্রয়োজন না হলেও কামাতে হবে। আর একটি নেশা হলো যে দায়িত্ব দেওয়া হয়েছে তা খুব স্পিডে সঠিকভাবে সততার সঙ্গে কাজ করার নেশা, যা মোদিজি করেন এবং যা অরুণাচল, আসামের, মণিপুরের মানুষ বা বাস ড্রাইভাররা বারবার বললেন। চীন ভারত বর্ডারের রাস্তা, মিলিটারি প্রস্তুতি, এর মধ্যে সেনাদের ট্রেনিং, সাজ সরঞ্জাম, পোশাক সবই আছে প্ল্যানিং। সেসব 1962-র লড়াইয়ের আগে কিছুই হয়নি। বারবার সেনাদের বলা হয়েছে যে চীনারা লড়াই করবে না, কিন্তু 1950 যখন মিলিটারি স্কুলের স্টুডেন্ট এক ভদ্রলোক, যিনি ওই লড়াইয়ের উপর বই অর্থাৎ হিমালয়ান ব্লান্ডার লিখেছেন, ব্রিগেডিয়ার ডেলভি, যে 1950-এ চীনারা তিব্বতে ঢুকেছে এবং অবশ্যই ভবিষ্যতে ভারত আক্রমণ করবে। সেই সময়ের দূরদর্শী মিলিটারি অফিসার, যিনি 1950-এ ট্রেনিংয়ের সময় ওনাদের টিচার ছিলেন, তিনি বলেছিলেন এটাই মিলিটারি দূরদর্শিতা, বহু আগে থেকে আজ করা, যা চীনারা করেছে এবং ভারত করেনি। আর সেই চাপটা মোদিজির উপরে পড়েছে এত দিনের পেন্ডিং কাজ করার। এই ব্যাপারে আরেকটা ছোট উদাহরণ দেই।
কুমায়ুন এলাকায় অর্থাৎ নৈনিতাল, পৃথরাগড়, আলমোড়া, স্বামী বিবেকানন্দের তপভূমি, মায়াবতী, গান্ধী আশ্রম ঘোরার সময় বাসে যাচ্ছিলাম, মিনি বাস, কম যাত্রী। ড্রাইভারের সঙ্গে আলাপ হলো। কথায় কথায় জানালেন যে ওনার জ্যাঠামশাই 1962-তে চীন ভারত লড়াইয়ে যোগ দিলেন মাত্র 1 মাসের ট্রেনিংয়ের পরে, অর্থাৎ ইমার্জেন্সিতে। এর অর্থ হলো ভালো করে যাচাই করে পরীক্ষা করে সোলজার নিয়োগ সম্ভব হয়নি, ভালো করে ট্রেনিং হয়নি। এতে সোলজার নিজেরই অসুরক্ষিত, তো তিনি আর কি দেশ রক্ষা করবেন? আর ঠিক তাই হয়েছে। এই সমস্ত পরিবারবাদী দলগুলি যারা এতদিন রাজত্ব চালিয়েছে, তাদের মাথায় কখনো দেশের স্বার্থ প্রথম এটা ছিলই না। ছিল পরিবারের হাতে যেন ক্ষমতা থাকে, পয়সা আসে, দেশে পৃথিবীর নাম ছড়ায় বিরাট নেতা হিসেবে। এগুলো ছিল না। দেখুন না, এক একজনে মারা যাওয়ার পরে তার নামে রাস্তা, ব্রিজ, হাসপাতাল, ইউনিভার্সিটি, আরও কত কী। আর কাজ সে তো দেশের লোকেরা ভোগে। হ্যাঁ, সেকুলারিজমের নামে ভোট ব্যাংক তৈরি রাখা ও আরামে জিতে আসা। এ ব্যাপারে আমার এক বিশেষ ধারণা আছে। ধরুন কোনো রাজ্যে বা দেশে 5টা রাজনৈতিক দলের 5 নেতা সমান বুদ্ধি রাখেন। একজন শুধু পরিবারবাদী না, আর তার ভাবনা চিন্তা শুধু দেশ নিয়েই, আর বাকিরা পরিবারবাদী। তাদের মাথায় শুধু পরিবারের নাম, সম্পত্তি বাড়ানো, তার জন্য জাত পাত, সম্প্রদায় ইত্যাদিকে অন্যায়ভাবে সুযোগ দেওয়া, উস্কানো। যেমন ইউপির সেই বাপ ছেলে মুখ্যমন্ত্রী, বাবা যখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন আগে, তখন ইচ্ছা ছিল ডিফেন্সে একটা বিশেষ জাতকে কোটা দেওয়া। বলুন তো কি সাংঘাতিক বিকারগ্রস্ত লোক! শুধু নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য ডিফেন্সে জাতপাত ঢুকানো। যাই হোক, তার সেই ইচ্ছা সফল হয়নি মিলিটারির বড় অফিসারদের বাধা দেওয়ায়। হ্যাঁ বন্ধুগণ, শেষ করার আগে আমি আরেকটা কথা বলি। আমরা ভুলে যাই আরেকজনের কথা এই চীনের ব্যাপারে বলতে গিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 সালে, যিনি আমাদের কাছ থেকে যাকে ছিনিয়ে নেওয়া হলো, তিনি কিন্তু 1950-এ বলেছিলেন ভারত চীন সংঘর্ষ ভবিষ্যতে হবে, সাবধান। সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, ওই মিলিটারি অফিসার যিনি ট্রেনিং দিচ্ছিলেন তিনি বলেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী অদ্ভুতই, উনি জানতেনই না। ধন্যবাদ বন্ধুরা।